ওয়েলকাম স্টুডেন্টস, লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই। এখন আমি দেখাবো স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি। তাহলে এখন আমরা পড়তে যাচ্ছি স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। প্রথমে আমরা দৈনন্দিন কিছু ঘটনার কথা উল্লেখ করব। আমরা দেখেছি কোনো একটা স্প্রিংকে যদি টান দিই, স্প্রিংটা দৈর্ঘ্যে প্রসারিত হয়। আবার যদি সেই বলটা আমি ছেড়ে দিই, সেই বলটা যদি ওখান থেকে সরিয়ে নিই, দেখি স্প্রিংটা আগের অবস্থায় ফিরে আসে। ঠিক তেমনি স্প্রিংটাকে যদি চাপ দিয়ে আমি ছোট করার চেষ্টা করি, তাহলে স্প্রিংটা একটু ছোট হয়, কিন্তু যখনই আমি সেই চাপটা তার উপর থেকে তুলে নিই, তখন সেই স্প্রিংটা আবার তার পূর্বের অবস্থায় ফিরে আসে। এগুলো অবশ্যই স্থিতিস্থাপক সীমার মধ্যে হতে হবে। আমি তার দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্যের হ্রাস যে করলাম, সেটা অবশ্যই তার স্থিতিস্থাপক সীমার মধ্যে হতে হবে। আমরা এও দেখেছি একটা রবারের ব্যান্ডকে যদি আমি টানি, তাহলে সেটা দৈর্ঘ্যে প্রসারিত হয়। আবার যখন সেটাকে ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ তার ওপর থেকে টানটাকে সরিয়ে নেওয়া হয়, তখনই সেই রবারের ব্যান্ডটা আগের অবস্থায় ফিরে আসে। এরকম অনেক ঘটনার কথা আমরা জানি। তাহলে স্থিতিস্থাপকতা কি, এটা আগে আমরা আলোচনা করে নিই। বাইরে থেকে কোনো বল প্রয়োগ করে কোনো বস্তুকে বিকৃত করার চেষ্টা করলে বস্তুর মধ্যে একটি প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, যা বিকৃতি ঘটানোর প্রচেষ্টাকে বাধা দেয় এবং বহিস্থ বল অপসারণ করলে বস্তুটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনে। বস্তুর এরূপ ধর্মকে স্থিতিস্থাপকতা বলে। তাহলে আমরা যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, তাহলে বস্তুর অভ্যন্তরেও একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। এখানে দেখিয়েছি, যদি এটা একটা বস্তু হয়, বস্তুর উপর আমি বাইরে থেকে একটা এফ বল প্রয়োগ করেছি, তাহলে এফ বল যদি বস্তুর উপর প্রয়োগ করি, তাহলে বস্তুর অভ্যন্তরেও একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে, তারও পরিমাণ হবে এফ। কারণ আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে জানি ক্রিয়াবল প্রতিক্রিয়া বলের সমান হয়। ক্রিয়াবল ইজ ইকুয়াল টু প্রতিক্রিয়া বল। তাহলে আমরা ওপর থেকে যে পরিমাণ বল প্রয়োগ করি বস্তুর অভ্যন্তরে, ঠিক সম পরিমাণ একটা বল বাইরের দিকে ক্রিয়া করে। তাহলে অর্থাৎ এই যে প্রতিক্রিয়া বলটা, এই প্রতিক্রিয়া বলটাই কি করে, বস্তুর এই যে অবস্থার পরিবর্তনকে বাধা দেবার চেষ্টা করে। তাহলে আমরা পরিবর্তন করতে চাইছি, হয়তো বা দৈর্ঘ্যে বাড়াতে চাইছি, দৈর্ঘ্যে কমাতে চাইছি, আয়তন বাড়াতে চাইছি বা আয়তন কমাতে চাইছি, বা বস্তুটাকে বিকৃত করতে চাইছি। তাহলে এই যে প্রচেষ্টাগুলো, এই প্রচেষ্টাগুলোকে, এই যে ভিতরে যে উদ্ভূত প্রতিক্রিয়া বল, এই প্রতিক্রিয়া বল সেই চেষ্টাগুলোকে বাধা দেবে। যার ফলে আমরা উপর থেকে যদি বলটা সরিয়ে নিই, যে বলটা প্রয়োগ করে আমরা ওর দৈর্ঘ্য বা আয়তনে বিকৃতি ঘটানোর চেষ্টা করছি, সেই বলটা যদি সরিয়ে নিই, সঙ্গে সঙ্গে এই প্রতিক্রিয়া বলের প্রভাবে বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে আসে। তাহলে প্রত্যেকটা বস্তুর মধ্যেই কম বেশি এই ধর্ম আছে। এই ধর্মটাকে আমরা স্থিতিস্থাপকতা বলবো। আর একবার ডেফিনেশনটা দেখে নেওয়া হোক। বাইরে থেকে কোনো বল প্রয়োগ করে কোনো বস্তুকে বিকৃত করার চেষ্টা করলে বস্তুর মধ্যে একটি প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, যা বিকৃতি ঘটানোর প্রচেষ্টাকে বাধা দেয় এবং বহিস্থ বল অপসারণ করলে বস্তুটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনে। বস্তুর এরূপ ধর্মকে স্থিতিস্থাপকতা বলে। তাহলে একটা বস্তু বাইরে থেকে একটা বল প্রয়োগ করেছি, ঠিক সমপরিমাণ একটা ভিতর থেকে প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়েছে। এই প্রতিক্রিয়া বল বিকৃত করার প্রচেষ্টাকে বাধা দিচ্ছে এবং বহিস্থ বলকে যখনই আমি অপসারণ করছি, তখন এই প্রতিক্রিয়া বলটি বস্তুটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসছে। এবার ঘটনা হলো কেন এমন হয়। আমরা ধরি কোনো বস্তুকে যদি বাইরে থেকে বল প্রয়োগ করে তার আয়তনকে ছোট করার চেষ্টা করি, তখন কি হয়, অণুগুলো খুব কাছাকাছি চলে আসে। আবার যদি তার আয়তনটাকে বড় করার চেষ্টা করি, তখন দেখব তার ভিতরের অণুগুলোর মধ্যে যে দূরত্ব, সেটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যখনই কোনো বল প্রয়োগ করে এর দৈর্ঘ্য বা আয়তনকে আমরা যদি কমাতে চাই বা বাড়াতে চাই, তখন কি হয়, অণুগুলোর যে স্বাভাবিক অবস্থান, সেই স্বাভাবিক অবস্থানটা বিঘ্নিত হয়। এই স্বাভাবিক অবস্থাটা বিঘ্নিত হওয়ার ফলেই
বস্তুর মধ্যে একটা প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়। এই প্রতিক্রিয়া বলের জন্যই বস্তু আগের অবস্থায় ফিরে আসে। এটাই হচ্ছে বস্তুর স্থিতিস্থাপকতা ধর্ম। বিভিন্ন বিষয়ের উপর স্থিতিস্থাপকতা নির্ভরতা। তাহলে আমরা দেখলাম বস্তুর উপর বল প্রয়োগ করব, ভিতরে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে। এই প্রতিক্রিয়া বলটা বস্তুটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবে যখন আমরা বহিস্থ বলটাকে অপসারণ করব। তাহলে এই যে স্থিতিস্থাপকতা, প্রত্যেকটা বস্তুর মধ্যেই এই স্থিতিস্থাপকতা ধর্ম আছে। তাহলে এই স্থিতিস্থাপকতা ধর্মটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে সেইটা আমরা একটু জানার চেষ্টা করি। নাম্বার ওয়ান, উষ্ণতা। উষ্ণতা, তাহলে আমরা যদি উষ্ণতা বাড়াই তাহলে কি হয়, তার স্থিতিস্থাপকতা হ্রাস পায়। অধিকাংশ বস্তুর ক্ষেত্রেই উষ্ণতা বাড়ালে স্থিতিস্থাপকতা হ্রাস পায়। কিন্তু আমরা একটা পদার্থের কথা জানি, ইনভারের ক্ষেত্রে আমরা যদি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে কিন্তু এর স্থিতিস্থাপকতা ধর্মের কোনো পরিবর্তন হয় না। আবার বলি, উষ্ণতা বাড়ালে প্রায় সকল বস্তুরই স্থিতিস্থাপকতা হ্রাস পায়, কিন্তু ইনভারের ক্ষেত্রে এই যদি উষ্ণতা বৃদ্ধির ফলে এর স্থিতিস্থাপকতার কোনো পরিবর্তন ঘটে না। তারপরে আসছে আঘাত। আমি যদি একটা বস্তুকে আঘাত করি তাহলে এর যে বড় আকারের যতগুলো কেলাস আছে সেই কেলাসগুলো ভেঙে ছোট কেলাসে পরিণত হয়। তাহলে একটা বস্তুকে যখন আমি আঘাত করব তখন এর বড় কেলাসগুলো ভেঙে ছোট এককে ভেঙে যাবে, আর এর ফলে কি হবে, এই বস্তুটার স্থিতিস্থাপকতা ধর্ম বেড়ে যাবে। অর্থাৎ বস্তুকে আঘাত করলে বস্তুর স্থিতিস্থাপকতা ধর্ম বেড়ে যায়। এইবারে আসছে অশুদ্ধি। কোনো বস্তুর মধ্যে যদি কোনো অন্য কিছু পদার্থ মিশে থাকে, অর্থাৎ অশুদ্ধি যদি এর সঙ্গে মিশে থাকে তাহলে একটা বস্তুর স্থিতিস্থাপকতা ধর্মের পরিবর্তন হতে পারে। অর্থাৎ এবার এই যে পরিবর্তনটা, ওই যে স্থিতিস্থাপকতা মেশানোর পরে, অশুদ্ধি মেশানোর পরে স্থিতিস্থাপকতা কমবে না স্থিতিস্থাপকতা বাড়বে, সেটা নির্ভর করবে যে অশুদ্ধিটা মেশাচ্ছে তার যে স্থিতিস্থাপকতা ধর্ম এবং যে বস্তুতে ওই অশুদ্ধিটা মেশাচ্ছি তার স্থিতিস্থাপকতা ধর্ম। এই দুজনের স্থিতিস্থাপকতা ধর্মের উপর নির্ভর করেই আমরা জানতে পারবো যে অশুদ্ধি যদি থাকে তাহলে কোনো বস্তু স্থিতিস্থাপকতা ধর্মের কীরূপ পরিবর্তন হবে। আমরা জানি আমরা লোহার সঙ্গে কার্বন মিশিয়ে স্টিল তৈরি করি। এক্ষেত্রে দেখা যাচ্ছে লোহার সঙ্গে যদি আমি কার্বন মেশাই তাহলে আমরা দেখব যে এর স্থিতিস্থাপকতা অনেক বেড়ে যায়। তাহলে অশুদ্ধি মেশালে অবশ্যই স্থিতিস্থাপকতা কমতেও পারে কোনো কোনো ক্ষেত্রে, আর অশুদ্ধি মেশালে স্থিতিস্থাপকতা বাড়তেও পারে। পদার্থের অবস্থা, তাহলে পদার্থের অবস্থার উপরে এই স্থিতিস্থাপকতার মান নির্ভর করে। পদার্থের অবস্থা বলতে আমরা পদার্থকে তিনটে ভাগে ভাগ করেছি: কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ। যে পদার্থের আকার এবং আয়তন দুটোই আছে সেটা কঠিন পদার্থ। যে পদার্থের আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই সেটা তরল পদার্থ। আর যে পদার্থের আকার এবং আয়তন কোনোটাই নেই সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। তাহলে আমরা দেখেছি এই কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থের এই যে তিনটে অবস্থার মধ্যে কঠিন পদার্থের স্থিতিস্থাপকতা ধর্ম বেশি। তারপরে তরল পদার্থের স্থিতিস্থাপকতা ধর্ম কঠিন পদার্থের থেকে কম। এরপরে আসছে গ্যাসীয় পদার্থের স্থিতিস্থাপকতা ধর্ম আরও কম। তাহলে কঠিনের স্থিতিস্থাপকতা বেশি, তরলের স্থিতিস্থাপকতা তার থেকে কম এবং গ্যাসীয় পদার্থের স্থিতিস্থাপকতা তার থেকে আরও কম। এবার আসছে উত্তাপন ও শীতলীকরণ। আমরা যদি একটা বস্তুকে যদি আমি একবার গরম করি আবার ঠান্ডা করি, পুনরায় গরম করব আবার ঠান্ডা করব, তাহলে এই প্রসেসটা যদি চালিয়ে যাই, একবার উত্তাপন করা হবে এবং পর মুহূর্তে তাকে শীতলীকরণ করা হবে, যদি এইভাবে করি তাহলে কি হবে, দেখা যাবে এতে বৃহৎ আকারের কেলাস তৈরি হয়েছে। এরকম একটা বস্তুর মধ্যে যদি গরম করি এবং ঠান্ডা করি তাহলে এরকম বারবার করতে থাকলে বস্তুর মধ্যে বৃহৎ আকারের কেলাস তৈরি হয় এবং এক্ষেত্রে স্থিতিস্থাপকতা হ্রাস পায়, অর্থাৎ স্থিতিস্থাপকতা কমে যায়। একটা লোহার রডকে আমি যদি বারবার গরম করি, বারবার ঠান্ডা করি, তার যে স্থিতিস্থাপকতা আগে ছিল সেই স্থিতিস্থাপকতাটা কমে যাবে। এরপরে আসছে সংনম্যতা।
সংনম্যতা ব্যাপারটা কি না, চাপ প্রয়োগ করে আমি একটা বস্তুর আয়তন কতটা কমাতে পারবো সেটাই হচ্ছে সংনম্যতা। তাহলে আমরা জানি আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে সংনম্যতা খুবই কম, তরল পদার্থের ক্ষেত্রেও তাই সংনম্যতা খুব কম, আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সংনম্যতা অনেক বেশি। তাহলে আমরা কঠিন বা তরল পদার্থকে যদি বাইরে থেকে চাপ প্রয়োগ করি তার আয়তন পরিবর্তন হয় না, যতটুকু পরিবর্তন হয় সেটা আমরা অগ্রাহ্য করতে পারি, কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তার উপর চাপ প্রয়োগ করলে এর আয়তনে অনেকটাই কমে যায়, অর্থাৎ গ্যাসীয় পদার্থের সংনম্যতা বেশি। কোনো পদার্থের স্থিতিস্থাপকতা পদার্থের সংনম্যতা ধর্মের উপর নির্ভর করবে। তাহলে কোনো পদার্থের স্থিতিস্থাপকতা এই যে সংনম্যতা, কার কীরকম সংনম্যতা তার উপরে একটা পদার্থের স্থিতিস্থাপকতার মান নির্ভর করবে। পীড়ন কাকে বলে আমরা একটু দেখি। কোনো বস্তুকে বল প্রয়োগ করে তাকে বিকৃত করার চেষ্টা করলে বস্তুর মধ্যে একটি প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। এটা আমরা দেখেছি স্থিতিস্থাপকতা ধর্মের মধ্যেই আমরা দেখেছি, কোনো বস্তুকে বল প্রয়োগ করে তাকে বিকৃত করার চেষ্টা করলে বস্তুর মধ্যে একটি প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। বস্তুর তলের বা প্রস্থচ্ছেদের প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত এই প্রতিক্রিয়া বলকে পীড়ন বলে। তাহলে আমি যতটা তলের উপরে বা একটা তারে যদি আমি কোনো রকম টান প্রয়োগ করি, তার যে প্রস্থচ্ছেদ, সেই প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল, তাহলে বস্তুর তলের বা প্রস্থচ্ছেদের প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত এই প্রতিক্রিয়া বলকে পীড়ন বলে। কোনো বস্তুকে বল প্রয়োগ করে তাকে বিকৃত করার চেষ্টা করলে বস্তুর মধ্যে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, আর সেই প্রতিক্রিয়া বলটাকে আমরা যদি যতটা ক্ষেত্রফলের উপর প্রয়োগ করেছি সেই ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, বা যতটা প্রস্থচ্ছেদের উপর প্রয়োগ করেছি সেই প্রস্থচ্ছেদ দিয়ে ভাগ করি, তাহলে আমরা সেটাকে বলবো পীড়ন। পীড়ন ইজ ইকুয়াল টু প্রতিক্রিয়া বল ডিভাইডেড বাই বস্তুর প্রস্থচ্ছেদ বা তলের ক্ষেত্রফল। তাহলে আমি দেখব কতটা প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়েছে টোটাল, আর দেখব টোটাল কতটা বস্তুটার প্রস্থচ্ছেদ বা ওই বস্তুটার তলের ক্ষেত্রফল কতটা, সেটা দিয়ে ভাগ করলে আমরা পীড়নটা পেয়ে যাব। তাহলে প্রতিক্রিয়া বলটা কি? প্রতিক্রিয়া বল ইজ ইকুয়াল টু বহিস্থ প্রযুক্ত বল, আগেই পড়েছি। আমি বাইরে থেকে যতটা বল প্রয়োগ করব প্রতিক্রিয়া বল ঠিক ততটাই হবে, অর্থাৎ প্রতিক্রিয়া বল ইজ ইকুয়াল টু বহিস্থ প্রযুক্ত বল। সেই জন্য প্রতিক্রিয়া বলের জায়গায় আমি বহিস্থ প্রযুক্ত বল লিখেছি। এটা নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে আমরা জানি ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান হয় এবং বিপরীতমুখী হয়, সেই জন্য প্রতিক্রিয়া বলের জায়গায় আমি বহিস্থ প্রযুক্ত বল লিখেছি। আর ওর নিচে যেমন ছিল আগে বস্তুর প্রস্থচ্ছেদ বা তলের ক্ষেত্রফল, এখানে তাই লিখেছি বস্তুর প্রস্থচ্ছেদ বা তলের ক্ষেত্রফল। তাহলে টোটাল বলটা যদি এফ হয় তাকে এ দিয়ে ভাগ করব, এটা তলের ক্ষেত্রফল হতে পারে বা এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হতে পারে, তাহলে এইটা হবে পীড়ন। তাহলে পীড়ন ইজ ইকুয়াল টু বল বাই বস্তুর প্রস্থচ্ছেদ বা বস্তুর তলের ক্ষেত্রফল। এই পীড়নটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে অভিলম্ব পীড়ন, একটা হচ্ছে স্পর্শকীয় পীড়ন। এখানে আমি দেখিয়েছি যদি কোনো বল আমি কোনো বস্তুর উপরে প্রয়োগ করি, তাহলে এই বস্তুর তলের অভিলম্ব দিকে, এই বস্তুটার তলের উপর আমি একটা বল প্রয়োগ করেছি এফ, তাহলে এই বস্তুটার তলের অভিলম্ব দিকে যে পীড়ন প্রযুক্ত হবে সেটাকে আমি বলবো অভিলম্ব পীড়ন। তাহলে আবার বলি, কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করি সেই বস্তুর তলের লম্ব দিকে যে পীড়ন সৃষ্টি হবে তাকে বলবো অভিলম্ব পীড়ন। তারপরে আসছে স্পর্শকীয় পীড়ন। স্পর্শকীয় পীড়ন, যদি কোনো বস্তুর উপর আমি বল প্রয়োগ করি তাহলে ওই বস্তুর তলের সঙ্গে সমান্তরালে যে পীড়ন সৃষ্টি হবে তাকে বলবো স্পর্শকীয় পীড়ন। আবার বলি, যদি কোনো বস্তুর উপর আমি বল প্রয়োগ করি তাহলে ওই বস্তুর তলের সঙ্গে স্পর্শকীয়ভাবে যে পীড়ন সৃষ্টি হবে তাকে আমরা বলবো স্পর্শকীয় পীড়ন। পীড়নের মাত্রা আমরা জানি পীড়ন ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। বলের মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার -2, ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার। আবার বলি, বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ভাঙি পেয়ে যাব এম, এল স্কোয়ারটা এল ইনভার্স 2 করে উপরে উঠবে, একটা এল আছে, তাহলে এল ইনভার্স 1 হয়ে যাবে আর টি ইনভার্স 2। তার মানে পীড়নের মাত্রা হলো এম এল ইনভার্স টি ইনভার্স -2। এখন পীড়নের একক আমি কি বলবো?
তাহলে পীড়ন আমরা দেখেছি বল বাই ক্ষেত্রফল। তাহলে আমরা বিভিন্ন এককে এই বল বাই ক্ষেত্রফল এটাকে বসিয়ে আমরা একক তৈরি করে নিই। সিজিএস পদ্ধতিতে বল বাই ক্ষেত্রফল, সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন, ক্ষেত্রফলের একক বর্গ সেন্টিমিটার। এসআই পদ্ধতিতে বলের একক নিউটন আর ক্ষেত্রফলের একক বর্গমিটার। সেই জন্যে সিজিএস পদ্ধতিতে পীড়নের একক ডাইন প্রতি বর্গ সেন্টিমিটার, আর এসআই পদ্ধতিতে পীড়নের একক নিউটন প্রতি বর্গ মিটার। এরপরে আসবে অসহ পীড়ন। এই অসহ পীড়নটা আমরা একটু বোঝার চেষ্টা করি। বাহ্যিক বল যদি স্থিতিস্থাপকতার সীমা ছাড়িয়ে যায়, যদি আমি এমন বল প্রয়োগ করেছি যে স্থিতিস্থাপকতার সীমাটা ছাড়িয়ে গেছে, অর্থাৎ সেই অবস্থায় যদি আমি সেই বলটা তুলে নিই তাহলে কিন্তু বস্তুটা আর আগের অবস্থায় ফিরে আসতে পারবে না। তাহলে আমি যদি স্থিতিস্থাপকতার সীমা ছাড়িয়ে যাই তাহলে বল অপসারণ করলেও বস্তুটা আর আগের অবস্থায় ফিরে আসতে পারে না। তাহলে এই অবস্থায় যদি আমি আরও বল বাড়াতে থাকি, আমি যদি এর মধ্যে যদি আরও ভার চাপাতে থাকি, এক সময় কি হবে, বস্তুটি ছিঁড়ে যায় বা বস্তুটি ভেঙে যায়। তাহলে যে বল প্রয়োগ করলে বা যে ভার চাপালে ন্যূনতম যে পরিমাণ বল প্রয়োগ করলে বা ভর চাপালে বস্তুটা ছিঁড়ে যায় বা বস্তুটা ভেঙে যায়, তাকে আমরা বলবো, সেই ভরটাকে বলবো অসহভার। আর বস্তুর প্রস্থচ্ছেদ বা তলের প্রতি একক ক্ষেত্রফলে এই অবস্থায় যে অসহভার হয় তাকে আমরা বলবো অসহপীড়ন। তাহলে যে ভর প্রয়োগ করলে বা যে বল প্রয়োগ করলে বস্তুটা ভেঙে যায় বা ছিঁড়ে যায়, সেই বলটাকে আমি কি করব, যে ক্ষেত্রফলের উপর প্রয়োগ করছি সেই ক্ষেত্রফল দিয়ে ভাগ করব, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত অসহভার, এটাই হলো অসহপীড়ন। এরপরে আসছে বিকৃতি। যদি আমরা কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করি তাহলে বস্তুর বিভিন্ন রকম পরিবর্তন হতে পারে। যেমন তার দৈর্ঘ্যের পরিবর্তন হতে পারে, তার আয়তনের পরিবর্তন হতে পারে, তার আকৃতির পরিবর্তন হতে পারে। অর্থাৎ এরকম যদি হয় আমরা বলতে থাকবো যে বস্তুটা বিকৃত হয়েছে। তাহলে এই যে বিকৃতি, এই যে বস্তুটা বিকৃত হয়েছে একে আমরা বলবো বিকার। আর বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হবে তাকে বলবো বিকৃতি। আবার বলি, কোনো বস্তুর উপর যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ করি তার বিভিন্ন অংশের কি হয়, বিভিন্ন জায়গার পরিবর্তন হয়। দৈর্ঘ্যের দিকে পরিবর্তন হতে পারে, ক্ষেত্রফলের দিকে পরিবর্তন হতে পারে, আয়তনের দিকে পরিবর্তন হতে পারে বা আকৃতির দিকেও পরিবর্তন হতে পারে। তাহলে বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে বিকৃতি বলা হয়। একক মাত্রা মানে কি বলবো, দেখব টোটাল বস্তুটার মান কত, সেই মান থেকে কতটা বিকৃত হয়েছে, সেই বিকৃতিটাকে আমি প্রাথমিক যে বস্তুটার ইয়েটা ছিল, রাশিটা ছিল, সেটা দৈর্ঘ্য হোক বা আয়তন হোক, এটা দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হবে বিকৃতি। তাহলে বিকৃতি কি হলো, বস্তুর মাত্রার পরিবর্তন বাই বস্তুর প্রাথমিক মাত্রা, বস্তুর মাত্রার পরিবর্তন বাই বস্তুর প্রাথমিক মাত্রা। এখানে মাত্রা বলতে কি বোঝানো হচ্ছে, আমরা আগেই বলেছি বাইরে থেকে বল প্রয়োগ করলে বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন হতে পারে, বস্তুর আয়তনের পরিবর্তন হতে পারে, বস্তুর আকৃতির পরিবর্তন হতে পারে। তাহলে এই যে দৈর্ঘ্যের পরিবর্তন, তাহলে দৈর্ঘ্য একটা মাত্রা। আর যদি বলি আয়তনের পরিবর্তন হয়েছে তাহলে আয়তন একটা মাত্রা। তাহলে এই মাত্রার কতটা পরিবর্তন হবে তাকে আমি বস্তুর প্রাথমিক মাত্রা দিয়ে আমরা ভাগ করলে বস্তুর বিকৃতির পরিমাণটা। তাহলে এই যে বিকৃতি, এই বিকৃতিকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, তিনটে ভাগে ভাগ করেছি। একটা অনুদৈর্ঘ্য বিকৃতি, একটা আয়তন বিকৃতি, একটা কৃন্তন বিকৃতি। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতিটা আমরা আগে আলোচনা করব। আমি ধরি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করেছি, তার দৈর্ঘ্যের দিকে বস্তুটা বেড়ে গেছে, বা আমি এমনভাবে বস্তুটার উপর বল প্রয়োগ করেছি বস্তুটার দৈর্ঘ্যের দিকে কমে গেছে। তাহলে বল প্রয়োগের উপর নির্ভর করবে বস্তুটার দৈর্ঘ্য বাড়বে না বস্তুটার দৈর্ঘ্য কমবে। তাহলে যাই ঘটুক না কেন, বাড়ুক বা কমুক, এটা দৈর্ঘ্যের পরিবর্তন হবে। তাহলে যতটুকু দৈর্ঘ্যের পরিবর্তন হবে, তার মানে যতটুকু বেড়েছে বা যতটুকু কমেছে, সেইটাকে আমি প্রাথমিক দৈর্ঘ্য দিয়ে ভাগ করব, তাহলেই বস্তুর অনুদৈর্ঘ্য বিকৃতিটা পাবো।
অনুদৈর্ঘ্য বিকৃতি বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে আমি একটা প্রাথমিক দৈর্ঘ্য নিয়ে প্রথম মেপে নিয়েছি, তারপরে বল প্রয়োগ করার পরে আমি তার এটা দেখলাম যে ও কতটা বাড়লো বা কতটা কমলো। এখানে আমি ডিএল লিখেছি। ডিএল মানে কি? দৈর্ঘ্যের পরিবর্তন। দৈর্ঘ্যের পরিবর্তন মানে দৈর্ঘ্যের যেটা পরিবর্তন হয়েছে, বাড়তে পারে বা কমতে পারে। আর এলটা হলো, এটা একটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য। এলটা হলো প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি হলো বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য, ডিএল বাই এল, যেখানে ডিএল হলো দৈর্ঘ্যের পরিবর্তন, এল হলো প্রাথমিক দৈর্ঘ্য। আচ্ছা, এবার আমি এর ডাইমেনশন, এর মাত্রাটা দেখি। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই বিকৃতির কোনো মাত্রা নেই, কেননা ডিএল ধরি এটা একটা দৈর্ঘ্যের একক, নিচেও একটা এল আছে, নিচেও দৈর্ঘ্যের একক, তাহলে দুটো দৈর্ঘ্যের একক ওপর নিচে সমান, তাহলে এটা একটা মাত্রাহীন রাশি হবে, বিকৃতি হবে একটা মাত্রাহীন রাশি, এর কোনো মাত্রা নেই। আর এই রকম বিকৃতির যদি আমি একক বলি, বিকৃতির এককটাও সেই একই হবে, বিকৃতির কোনো একক নেই, কেননা উপরেও যে রাশি আছে নিচেও সেই রাশি আছে, সুতরাং এটা একটা সংখ্যা মাত্র, এর কোনো একক নেই। নেক্সট আসছি আয়তন বিকৃতি। আমি ধরলাম কোনো বস্তুর উপর এমনভাবে বল প্রয়োগ করলাম যাতে বস্তুটার আয়তনের দিকে কিছুটা প্রসারিত হলো বা আয়তন কিছুটা সংকুচিত হলো, অর্থাৎ বস্তুর আয়তনটা পরিবর্তন হলো। তাহলে বস্তুর উপর কিছু বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটার আয়তন বেড়ে যায় বা বস্তুটার আয়তন কমে যায়, তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো বস্তুর আয়তনের পরিবর্তন হয়েছে। তাহলে আয়তন বিকৃতি কি হবে? আয়তন বিকৃতি ইজ ইকুয়াল টু বস্তুর আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন। আমি দেখে নেব কতটা আয়তন পরিবর্তন হয়েছে, তাকে ভাগ করব প্রাথমিক আয়তন দিয়ে। এখানে আমি দেখিয়েছি ইজ ইকুয়াল টু ডেল্টা ভি বাই ভি। ডেল্টা ভি ইজ ইকুয়াল টু আয়তনের পরিবর্তন আর ভি ইজ ইকুয়াল টু প্রাথমিক আয়তন। তাহলে আমার যতটা আয়তন পরিবর্তন হয়েছে তাকে প্রাথমিক আয়তন দিয়ে ভাগ করলে আমি আয়তন বিকৃতি পাবো। এখানে আয়তন বিকৃতিরও কোনো মাত্রা নেই, এটা একটা মাত্রাহীন রাশি। আয়তন বিকৃতির কোনো এককও নেই, এটা একটা এককবিহীন রাশি। তারপরে আসছে ক্রিন্তন বিকৃতি। ক্রিন্তন বিকৃতি কি? বস্তুর আয়তনে যদি কোনো রকমই পরিবর্তন না ঘটাই, যদি শুধুমাত্র বস্তুর আকৃতির পরিবর্তন ঘটাই, তাহলে বস্তুতে সৃষ্ট যে ক্রিন্তন হবে সেটাকে আমি বস্তুর যে বিকৃতি হবে সেই বিকৃতিকে বলবো ক্রিন্তন বিকৃতি। আবার বলি বস্তুর আয়তনের কোনো রকম পরিবর্তন না ঘটিয়ে যদি বস্তুর আকৃতি শুধুমাত্র পরিবর্তন করা যায়, তাহলে বস্তুতে সৃষ্ট যে বিকৃতি হবে সেই বিকৃতিটাকে বলবো ক্রিন্তন বিকৃতি। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে অনেক ধন্যবাদ জানাই। পরবর্তী অধ্যায়ে এই অধ্যায়ের আমি কিছু আলোচনা করব। আজকে ধন্যবাদ জানাই। ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ টু অল।